সিলেট দিয়েছিল মুখ খায় না আমার খাওয়া না খাওয়া দাওয়া করবি খাইয়ে বেড়াচ্ছে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে বুঝছেন ভাড়া দিছে এটা পরিস্থিতি আমার ভালো লাগে না বাটা ভাড়া দিছে এটি কি লাভ খেলবে শেষ করে না ক্লাস করো এই বিস্কিট ভালো লাগে না এই বিস্কিট ভালো লাগে না আমার কাছে মরে যাবে আমার একটা তালাক না লাগতো ভাই আমি যখন ডাক্তার দেখাইছি টাকা নিয়ে ওই দোকানেই তো একটা 70 টাকা মধ্যে একটা তালা আমার দরকার টাকা দে আচ্ছা আমরা গত ক্লাসে কতটুকু দেখছিলাম কোন পর্যন্ত কারণ মনে আছে গত ক্লাসে কোন পর্যন্ত দেখছি কারো মনে নাই আমি প্রতিদিন ক্লাসের ভিডিওটা দিয়ে দিব টেনশন করার কিছু নাই আজকে এই ক্লাস শেষ হয়ে যাবে আমরা সম্ভবত গত ক্লাসে দেখছিলাম হচ্ছে স্মার্ট আর্ট হাইপারলিংক বুকমার্ক হেডার ফুটার তারপরে হচ্ছে হেডার ফুটার পেজ নাম্বার টেক্সট বক্স তাই না আরে এই তালাগুলো আছে না আপনার সোনালী এখানে কিন্তু টেক্সট বক্সটা অনেক ইম্পর্টেন্ট টেক্সট বক্স পেজ নাম্বার টেক্সট বক্স নিয়ে কারো কোনো সমস্যা ছিল কি এত বড় একটা নিয়ে আমি কালকে তালা ভাঙছি তো টেক্সট বক্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তালা আছে 280 টাকা দাম বললাম টেক্সট বক্স নিয়ে কারো কোনো সমস্যা ছিল টেক্সট বক্সটা এখানে অনেক ইম্পর্টেন্ট ঘরে যেটা লাগে ওটা তো আমার 60 টাকা লাগে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না আমার কথা কি শুন এটা তো জাস্ট আছে ড্রাগ করা এই যে ড্রাগ করে এটার মধ্যে লেখা হ্যাঁ আমি কথা শুনতেছি তো আমার কথা কি শুনতে পাচ্ছেন না কিন্তু যে কে এক্সকিউজ মি ভাইয়া বারবার ভাইয়া ভাইয়া করতেছে কিন্তু উনি মনে কথা শুনতে পাচ্ছে না হ্যাঁ ফাইল কি অবস্থা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কে আমাকে খোঁজ করতেছে বারবার কে যেন যাই হোক এখন উনি আর কথা বলতেছে না টেক্সট বক্স নিয়ে কারোর কোনো সমস্যা আছে আমরা টেক্সট বক্সে গেলে পারে হ্যাঁ তারপর একটু বলি টেক্সট বক্সে গেলে পারে দেখেন ড্র টেক্সট বক্স লেখা আছে এই ড্র টেক্সট বক্স থেকে আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করার সাথে সাথে দেখেন প্লাস চিহ্ন শো করে প্লাস চিহ্ন ধরে এখন আমি যদি মাউস দিয়ে ড্রাগ করি তাহলে যে যতটুকু ড্রাগ করবো এই জায়গাটুকুর মধ্যে আমরা লিখতে পারবো এর বাইরে কিন্তু যাইতে পারবো না এটা হচ্ছে টেক্সট বক্সের রুলস যে যতটুকু আমি ড্রাগ করবো তার মধ্যেই আমি লিখতে পারবো এর বাইরে যাওয়া যাবে না অথবা এই কাজটা আমরা করতে পারি এটাকে বড় করে নিতে পারি আবার ছোটও করতে পারি বড় ছোট করেও জায়গা বৃদ্ধি করে নিতে পারি আবার ছোট করতে পারি আমি একটা সিভি দেখাই আমাদের এই সিভিটা সম্পূর্ণ হচ্ছে ড্র বক্স দিয়ে করা জি হ্যাঁ কে বলছিলেন কথা বলেন
আসলে কে এরকম কথা বলতেছে আবার চুপ করে যাচ্ছে কে? এই স্বামী কি সমস্যা? স্বামী এখন আর নাই। স্বামী যদি কোনো সমস্যা হয় আপনি বের হয়ে আবার ঢোকেন। আমি যে একটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে আসলে আমরা ড্র বক্স দিয়ে কি করব। সেটা আমরা পরে দেখছি, সিবিটা পরে দেখি নিব। একটা সিবি আছে সম্পূর্ণ ড্র বক্স দিয়ে করতে হয়। আমরা এসে দেখবো অর্ডার ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা শিখবো ভালো করে। ড্রপ ক্যাপ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন মার্জিন আর একটা শুধু ড্রপ। খাতা কলম কি রাখছি সাথে? লেখার জন্য মাসিক বেতন দিবেন। হ্যাঁ, আমরা লিখে নিই। ড্রপ ক্যাপ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন মার্জিন আর একটা হচ্ছে মার্জিন। এই দুই ধরনের ড্রপ ক্যাপ হয়। ইন মার্জিনটা হচ্ছে আমরা যে পেজের চারপাশে যে মার্জিন রাখি, আমরা তো জানি যে আমরা হচ্ছে পেজের চারপাশে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখি, তাই না? এই ফাঁকা জায়গা হচ্ছে মার্জিন, আর এর মধ্যে যে লেখাটা আসবে মানে ড্রপ হবে ওইটা হচ্ছে ইন মার্জিন। আমরা দেখাবো, দেখবো একবারে ডাইরেক্ট। ইন মার্জিন, মার্জিনের মধ্যে। এখনো আমি নিয়ে আসি নাই, এখনো আমি শো করি নাই, বুঝবেন কি হবে? তাহলে আপনার নেটের সমস্যা। আমি তো দেখতেছি সব ক্লিয়ার দেখা যায়। এইখানে দেখেন ডি, ডি দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনি ছাড়া বাকিদের কথা জিগাই। হ্যাঁ, আফসানা আপনি ছাড়া বাকি সবাই দেখতে পাচ্ছেন? তার মানে আফসানা আপনি নেটের সমস্যা আছে। এইখানে যে ডিটা দেখেন বড় করে, এটাকে বলা হয়েছে ড্রপ ক্যাপ। আমাদের কিন্তু এটা লাগে, আমরা এটা পুরাটা আমাদের লিখতে হবে। আমরা এই পুরাটা এইভাবে আমাদের লেখা লাগবে, ড্রপ ক্যাপ করতে হবে, এই যে মাঝ দিয়ে দুই ভাগ করতে হবে, তারপরে এই লেখাটাকে মাঝে আনতে হবে। এটা আমাদের একটা কাজ আছে, এটা আমাদের একটা কাজ আছে। এই সিবির নিচেই হবে, তাও এটা সিবির নিচের পেজেই এটা আসবে, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা আগে ড্রপ ক্যাপ করা শিখি। সরি, আগে ড্রপ ক্যাপ চলে গেছে, আসার সমস্যা নেই।
আগে ড্রপ ক্যাপ করা কিন্তু তারপরে লেখা যাবে। আমি কিছু লেখা নিলাম। এখানে কয়টা প্যারা আছে দেখেন, 1 2 3, 3টা ভাগ আছে। হ্যাঁ, এখানে এখন আসি আমরা ড্রপ ক্যাপ ইনসার্টের মধ্যে, তখনই আছে ড্রপ ক্যাপটা শো করে। আমি যদি লেখার বাহিরে চলে যাই, দেখেন ড্রপ ক্যাপটা হাইড হয়ে আছে। যখন লেখার মধ্যে ক্লিক করতেছি তখন ড্রপ ক্যাপটা শো করবে। আপনি লেখার মধ্যে না ক্লিক করলে ড্রপ ক্যাপ শো করবে না। আর ড্রপ ক্যাপ সবসময় যে কোনো একটা প্যারাগ্রাফের প্রথম লাইনে অক্ষরটা হয়। আপনি যদি মনে করেন যে এই যে এটা একটা তো প্যারা, এই পর্যন্ত একটা প্যারা, আপনি যদি মনে করেন যে কেটাকে ড্রপ ক্যাপ করবেন, জীবনেও পারবেন না। কে কখনোই ড্রপ ক্যাপ হবে না, কারণ ড্রপ ক্যাপের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ওই প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে বড় করে দেওয়া বা লিডারশিপ দেওয়া। তাই আপনি হাজার চেষ্টা করলেও এই কেটাকে আপনি ড্রপ ক্যাপ বানাইতে পারবেন না। আপনি যতই এটা করতে যাবেন ততই এই যে ওটা হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝলাম যে ড্রপ ক্যাপ সবসময় একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাই হয়। এখানে ড্রপ ক্যাপ নামে অপশনটা আছে ইনসার্টের মধ্যে, লাস্টের দিকে ওয়ার্ডারের সাথেই ড্রপ ক্যাপ আছে। এখানে দুই ধরনের ড্রপ ক্যাপ থাকে, এক ড্রপ আর একটা আছে ইনমার্জিন। ইনমার্জিনটা বুঝবো, দেখেন একটু চেঞ্জ হয়, ড্রপটা হচ্ছে ভিতরে আর ইনমার্জিনটা দেখেন বাইরের দিকে। ইনমার্জিন যদি আমি করি, দেখেন এই পুরা লাইনটা সব একসাথে এক সাইজে, শুধু ওটা বাইরে। আর এখান থেকে যদি আমি ড্রপ করি তাহলে দেখেন ওটা ভিতরে, এই লেখার সাথে একটা সিরিয়াল ওয়াইজ এবং একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিচ্ছে। কয়টা লাইন নিচ্ছে, 1 2 3টা লাইন সাফাই দিচ্ছে। এই বাকি লেখারগুলো কিন্তু হয় নাই, বাকি লেখারও আলাদা আলাদা হবে, কারণ এগুলো সব আলাদা আলাদা দেখেন হচ্ছে ই করা, ভাগ করা। কিন্তু একসাথে হইলে কিন্তু আর হতো না, একসাথে একটাই আসতো, একসাথে কিন্তু একটাই আসতো। আমি যদি এখান থেকে ড্রপটা উঠাই দিই, তারপরে এই সবগুলো লেখা একসাথে করে দিই, এখন এই ড্রপটা উঠাই দিই। এখন আমি এই লেখার মধ্যে ক্লিক করে আমি যদি এখান থেকে ড্রপ করি, দেখেন পুরা লেখার জন্য কিন্তু একটাই ড্রপ ক্যাপ হলো। তার মানে এটা যদি আলাদা আলাদা প্যারা হিসাবে থাকে তখন আলাদা আলাদা ড্রপ ক্যাপ হবে। আদারওয়াইজ যদি একটা প্যারার মধ্যে থাকে তাহলে একটা মাত্রই ড্রপ ক্যাপ হবে। আর সেই ড্রপ ক্যাপটা হচ্ছে প্রথম অক্ষরটা। ড্রপ ক্যাপ মানে হচ্ছে প্রথম অক্ষরটা বড় করা, বড় করে একটা লিডারশিপ দেখানো, যেটা এখন বড় আছে। তারপরে এখানে 3টা লাইন ই করছে, 3টা লাইনের আগে হচ্ছে বড় আকারে দেখাচ্ছে। এটা চেঞ্জ করা যায়। আমরা আগে দুইটা জিনিস বুঝে নিই। এখানে আছে একটা ড্রপ, একটা আছে ইনমার্জিন। ইনমার্জিন মানে মার্জিনের মধ্যে। দেখেন এই সাইডটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা থাকে, এই যে উপর দিয়ে, ডান বাম, তারপরে নিচু দিয়ে, এই যে নির্দিষ্ট পরিমাণ জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয়েছে ড্রপ ক্যাপ, সরি ইনমার্জিন মানে মার্জিন। আমরা এই মার্জিনের মধ্যে ওটা আসবে, বাকিগুলো সব মার্জিনের বাইরে আসবে। কিভাবে বুঝবো? আমরা যদি ফাইলে যাই, আমরা টেক্সট বাউন্ডারি দিব, তাহলেই বুঝতে পারবো। ফাইল থেকে অপশন থেকে অ্যাডভান্স, এখানে শো টেক্সট বাউন্ডারি নামে একটা অপশন আছে। এই যে শো টেক্সট বাউন্ডারি, এই যে এখানে এটাতে আমি ক্লিক করে দিব, তারপরে ওকে। দেখেন এই লেখার চারপাশে একটা বাউন্ডারি পড়ছে, এই যে একটা দাগ, এই দাগটাকে বলা হয় বাউন্ডারি। এখন আমি যদি এখান থেকে ইনমার্জিন করি তাহলে দেখেন ওই দাগের বাইরে চলে গেছে। লেখাটাই দাগের মধ্যে আছে কিন্তু ওটা দাগের বাইরে চলে গেছে, তার মানে মার্জিনের মধ্যে চলে গেছে। এইটাকে বলা হচ্ছে ইনমার্জিন, মার্জিনের মধ্যে। আর আমি যদি এইটা ছাড়া যদি শুধু ড্রপ করি তাহলে এটা হচ্ছে লেখার সাথেই ড্রপ হবে। আপনাকে যদি বলা না থাকে আপনি যে কোনো একটা করতে পারবেন, উল্লেখ করা না থাকলেই একটা কিছু আপনি করে দিতে পারেন। ইনমার্জিনও করতে পারেন, মার্জিনও ওই ড্রপও করতে পারেন, যে কোনো একটা করে দিতে পারেন। আর উল্লেখ করা থাকলে দরকার নাই, উল্লেখ করা যেটা থাকবে আমরা চেষ্টা করব সবসময় ওইটাই করার। তারপরে আছে ড্রপ ক্যাপ অপশন, নিচেই ড্রপ ক্যাপের নিচে আছে ড্রপ ক্যাপ অপশন। আমরা যদি ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করি, এইখানে দেখেন নান ড্রপ ইনমার্জিন। অবশ্যই ড্রপ এবং ইনমার্জিন দুটোর একটা সিলেক্ট না করা থাকলেই যে এখানে ফন্ট, তারপরে এখানে লাইন টু ড্রপ, ডিস্টেন্স ফ্রম টেক্সট,
এই তিনটা অপশন শো করবে না। আমি যদি প্রথমটা নানে ক্লিক করি, দেখেন এই তিনটা এখন হাইড। তার মানে আমাকে অবশ্যই যে এই দুইটার একটা সিলেক্ট করে রাখতেই হবে, সিলেক্ট না করলে পারে হবে না। ফন্ট মানে হচ্ছে এখানে আপনার ফন্টের নাম, আমরা যে লেখাগুলো লিখছি এটা নির্দিষ্ট একটা ফন্টে লিখছি, তাই না? সেই ফন্টের নাম, এই যে এখানে ফন্ট, এই ফন্ট আছে সেই ফন্টের নাম। লাইন টু ড্রপ, দেখেন ওর আগে তিনটা লাইন আছে। আমি যদি এখান থেকে বৃদ্ধি করতে চাই বৃদ্ধি করতে পারবো, 10টা পর্যন্ত হয়। তারপর ওকে দিলে পারে আবার ওটা 10টা লাইনের আগে আসবে। আমি 5টা দিলাম, দেখেন এখন 5টা লাইন হয়েছে, 1 2 3 4 5, 5টা লাইন আগে ওটা শো করে। এটা হচ্ছে লাইন টু ড্রপ, যে আপনি কয়টা লাইনের আগে আপনি হচ্ছে ড্রপ দেখাতে যাচ্ছেন। তারপরে আছে ডিস্টেন্স ফ্রম টেক্সট, মানে এই যে লেখাগুলো আছে অন দ্য ইনসার্ট ট্যাব, দ্য গ্যালারি, ইনক্লুড আইটেম আর দ্য ডিজাইন, এই যে লেখাটা যে একটা নির্দিষ্ট জায়গা আছে, ওর পরে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে, এই জায়গাটা আপনি কতটুকু সরাইতে চাচ্ছেন বা কত দূরত্বে নিতে চাচ্ছেন সেটাই যে ডিস্টেন্স ফ্রম টেক্সটে বৃদ্ধি করে দিতে পারেন। আমি 0.5 দিলে দেখেন এই যে ফাঁকা জায়গা এইটুকু হচ্ছে 0.5 দিছি। ডিস্টেন্স ফ্রম টেক্সট মানে ও থেকে এই টেক্সটের দূরত্ব হচ্ছে 0.5 ইঞ্চি। এইভাবে আমরা এখান থেকে এটা বৃদ্ধি করে নিতে পারি যদি প্রয়োজন হয়। ডিস্টেন্স ফ্রম টেক্সট। আর লাইন টু ড্রপ মানে হচ্ছে যে ওটা কয়টা লাইনের আগে আসবে। ফন্ট হচ্ছে কতগুলা ফন্ট আছে বা ফন্টের নেমগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ড্রপ ক্যাপে ছিল এটাই, খুবই ইজি একটা জিনিস। সমস্যা হচ্ছে বাংলাতে, যে কারণ বাংলাতে একটু ড্রপ ক্যাপটা করা সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নাই। এখন কি ড্রপ ক্যাপটা বুঝতে পারছেন? ড্রপ ক্যাপ মানে কিন্তু একটা লেখা বড় করা, একটা অক্ষরকে বড় করা। এটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি সবাই না? গুড। তারপর তো আশা করি আমরা যে আচ্ছা ঠিক আছে। ড্রপ, হ্যাঁ আমি শুনতেছি, আমি আর একবার রিপিট করতেছি। এই যে পুরা লেখা, এটা যদি ভাগ ভাগ থাকে তাহলে ভাগ ভাগ আকারেই হচ্ছে ড্রপ ক্যাপ হবে, আর যদি একসাথে থাকে তাহলে একটাই ড্রপ ক্যাপ হবে। যদি 3টা ভাগ করছি তার মানে 3টা লাইনের আগে হচ্ছে ড্রপ হবে, আর যদি একসাথে থাকে তাহলে শুধুমাত্র একটাই ড্রপ হবে। ড্রপ ক্যাপটা হচ্ছে ইনসার্টের মধ্যে এই যে লাস্টের দিকে ওয়ার্ড আর্টের সাথেই লেখাই আছে ড্রপ ক্যাপ। আপনি যত সময় কোনো টেক্সট না নেবেন তত সময় ড্রপটা শো করবে না। টেক্সটের বাইরে গেলে কিন্তু ড্রপটা হাইড হয়ে যাবে। তার মানে ড্রপ শো করার মেইন অপশনই হচ্ছে টেক্সটের মধ্যে থাকতে হবে বা টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, এখানে 2 ধরনের ড্রপ হয়, একটা হচ্ছে ড্রপ আর একটা হচ্ছে ইনমার্জিন। 2 ধরনের ড্রপ ক্যাপ আছে, একটা হচ্ছে ড্রপ আর একটা হচ্ছে ইনমার্জিন। ইনমার্জিন মানে মার্জিনের মধ্যে, আর ড্রপ মানে শুধু ড্রপ। ইনমার্জিন দেওয়ার সাথে সাথে দেখেন যে মার্জিনটা আছে, চারপাশে যে মার্জিন আছে এই মার্জিনের মধ্যে চলে গেছে। আর যদি শুধু ড্রপ দিই তাহলে যে লেখার সাথেই পেজের মধ্যেই আছে। এইটাই ছিল যে এখান থেকে যে কোনো একটা লেখাকে বড় করা। একটা লেখা বলতে আপনি যেটাই করতে চান না কেন প্রথম অক্ষরটাই বড় হবে, কারণ ড্রপ ক্যাপের বৈশিষ্ট্য এটা যে আপনি এই যে যদি কেটাকেও করতে চান, কেটাকে করতে চাইলেও লাভ হবে না, ওটাই হবে। তার মানে আমি যেটাই করতে চাই না কেন আমার একটাই শো করবে, সেটা হচ্ছে প্রথম অক্ষরটা। এটা হচ্ছে ড্রপ ক্যাপের বৈশিষ্ট্য। আর এই যে ভাগ ভাগ করা থাকলে তো প্রত্যেকটা ভাগের প্রথম অংশটাই হবে, যেমন এই যে এখানে ওয়াই হবে, এইটাতে টি হবে, যেহেতু এটা প্যারা হিসাবে আছে। আর এখান থেকে 2 ধরনের ড্রপ নেওয়া যাবে। আমাদের যদি উল্লেখ না করা থাকে তাহলে আমরা হচ্ছে কি করব, যে কোনো একটা করে দিব, আর যদি উল্লেখ করা থাকে তাহলে যেটা উল্লেখ করা থাকবে আমরা ওইটাই করব। তারপর এখানে নিচে একটা অপশন আছে ড্রপ ক্যাপ অপশন। আমরা ড্রপ ক্যাপ অপশনে আসব। এখান থেকে অবশ্যই ড্রপ এবং ইনমার্জিন যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট না থাকলে নিচে যে 3টা যে অপশন আছে ফন্ট, লাইন টু ড্রপ,
ডিস্টেন্স ফ্রম টেক্সট, তিনটা একটাও শো করবে না। তাই যে কোনো একটাকে অবশ্যই আমরা শো করে রাখবো। তারপরে কি করব, ফন্ট, আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিব। তারপরে এখানে আছে লাইন টু ড্রপ, যে আপনি কয়টা লাইনের আগে ড্রপ করতে চাচ্ছেন বা জিরোটাকে ওটাকে আনতে চাচ্ছেন, সেই লাইনটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সর্বোচ্চ 10টা পর্যন্ত এখানে লাইন দেওয়া যায়। তারপরে ডিস্টেন্স ফ্রম টেক্সট, যে আপনি এই ওটা এই তিনটা লাইন থেকে কত দূরত্ব রাখতে চান, সেই দূরত্বটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে ওটা আপনি কত দূরত্ব রাখতে চান। ডিস্টেন্স ফ্রম টেক্সট। বুঝতে পারছি কি? ওকে, এইবার আসি আমরা হচ্ছে আচ্ছা আমি ভিডিও দিয়ে দিব, আপনি একটু দেখে নিন। অপশন আপনি কেটে দিয়ে আবার ঢোকেন, অপশন আপনি কেটে দিয়ে আবার ঢোকেন, সমস্যা নাই, ভিডিও দেখে নিন, বুঝতে পারবেন, ড্রপটা ইজি আছে। এবার আসেন ওয়ার্ড আর্ট। আমি কিন্তু প্রথম দিন বলছিলাম যে টেক্সট ইফেক্ট এবং টেক্সট ইফেক্টের মতো আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ইনসার্টের মধ্যেই এই যে লাস্টের দিকে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে যদি আমি ক্লিক করি, দেখবেন অনেকগুলো অপশন শো করবে, এখানে অনেকগুলো অপশন শো করে। ওয়ার্ড আর্টের মধ্যে অনেকগুলো অপশন শো করে। এখান থেকে আমরা আগে টেক্সট ইফেক্টে কি করছি, আমরা প্রথমে কি করছিলাম, এখানে কিছু লিখছি, এখানে লিখছি, তাই না? লেখার পরে আমরা টেক্সট ইফেক্টে আসছি, আসার পরে আমরা এখান থেকে কালার, লাইটিং যা কিছু করার এখান থেকে করছি। কিন্তু ইনসার্টে এসে যে ওয়ার্ড আর্টটা আমরা পাবো, এটা সেই সিস্টেম কিচ্ছু করা লাগবে না। এটাতে আপনি যে কোনো একটাতে ক্লিক করেন, আপনার লেখার জন্য অপশন দিবে। যে কোনো একটা ক্লিক করলে আপনার লেখার জন্য একটা অপশন শো করবে। আমি একটাতে ক্লিক করলাম, এই যে এটা অটো হয়ে গেছে, কারণ এটা নামটা সিলেক্ট করা ছিল। এখন এটা সিলেক্ট না করা অবস্থায় দেখি আসে নাকি। এই যে ইওর টেক্সট হেয়ার, তার মানে ড্রপ ক্যাফে সরি ওয়ার্ড আর্টে আপনাকে বলেই দিবে যে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সট এখানে লিখেন, এভাবে আপনাকে বলেই দিবে। তারপরে এইভাবে আমরা লিখে নিতে পারবো। কি হচ্ছে? আমরা এই ওয়ার্ড থেকে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করে লিখতে পারবো। যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে যে এরকম সব শো করবে ইওর টেক্সট হেয়ার, এখানে আপনি পছন্দ মতো যা মন চায় তা লিখতে পারবেন। ওয়ার্ড আর্ট মানে হচ্ছে ওয়ার্ডটাকে আর্ট করা, ডিজাইন করা, ওয়ার্ডটাকে আর্ট করা বা ডিজাইন করা, আপনি যেটাই বলেন ওইটাই ওয়ার্ড আর্ট। আমরা বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারি।
এই বাদলি বন্ধ রাখেন, মিউট করেন। ওয়ার্ডারটা ওই শেপের মতোই অনেকগুলো অপশন শো করবে। যখন আমরা নিয়ে আসবো ওয়ার্ডার, তখন এই যে ফরম্যাট থেকে অনেকগুলো অপশন শো করবে। একদম সেম শেপের মতোই কাজ করতে পারবেন। শেপে যা যা করছি ওয়ার্ডারটাও আমরা সেম কাজগুলাই করতে পারি। এখান থেকে ওই শেপের মতো করে একদম হুবহু কাজগুলো করে নিতে পারবো, যেটা আমরা শেপের মধ্যে শিখছিলাম। একদম সেম কাজগুলাই ওয়ার্ডারে হয়। এরপরে আছে সিগনেচার লাইন। এগুলো আসলে খুব একটা লাগে না, কিন্তু শিখে রাখা ভালো। সিগনেচার লাইনে যদি আমি ডাবল ক্লিক করি, এরকম প্রথমে আসে, আমি একটা ডন্ট শো দিস মেসেজ এগেইন, এটাতে আমি ক্লিক করে ওকে দিব। এই যে এইটা একটা শো করবে। এখানে প্রথমে আছে সাজেস্ট সাইনার। ফর এক্সাম্পল দিছে সাজেস্ট সাইনার মানে যে সিগনেচার করবে তার নাম, তারপরে সাজেস্ট সাইনার টাইটেল, সে তার পদবি, সাজেস্ট সাইনার ইমেল অ্যাড্রেস, তার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস। তাহলে আমি দিই, আমি আমার নাম দিব, তারপরে আমার ইমেলটা বসাই দিব। এখানে বলছে একটা কথা লিখছে, বিফোর সাইনিং দিস ডকুমেন্ট, সিগনেচারের পূর্বে ভেরিফাই দ্যাট দ্য কন্টেন্ট ইউ আর সাইনিং ইজ কারেক্ট। অবশ্যই সাইনিংয়ের পূর্বে আপনি এটাকে পর্যবেক্ষণ করে দেখবেন যে আসলে এই ডকুমেন্টটা সঠিক আছে কি না। তারপরে ওকে, আর কিচ্ছু করা লাগে না। তারপরে ওকে, এখানে নাম, তারপরে তার পদবি যে আসলে সে কিসে আছে, যেমন আমি লিখছি ইনস্ট্রাক্টর, তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখন এটার ইনস্ট্রাকশন দিছে, ইনস্ট্রাকশন টু দ্য সাইনার, যে বিফোর সাইনিং দিস ডকুমেন্ট, আপনি অবশ্যই সিগনেচারের পূর্বে ডকুমেন্টটা দেখবেন, ভেরিফাই দ্যাট দ্য কন্টেন্ট ইউ আর সাইনিং ইজ কারেক্ট, আপনি যেটাতে সিগনেচার করতেছেন এটা কি আসলে সঠিক। যদি সঠিক না হয় তাহলে আপনি সিগনেচার করবেন না। তাই এটা সিগনেচার করার পূর্বে এটা ভালোভাবে আগে পড়ে নিতে বলতেছে, দেখে নিতে বলতেছে। তারপর আমরা ওকে দিব। এটা খুব একটা কাজে আসে না, এই যে ওকে দেওয়ার সাথে সাথে এরকম আসবে। এটা খুব একটা কাজে লাগে না, কিন্তু শিখে রাখার জন্য এটা আসলে দেখানো হলো। তারপর আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমতে আমরা বিভিন্ন ডকুমেন্ট কোন সময়ে কত তারিখে তৈরি করছি এটা করার জন্য, মনে রাখার জন্য বা দেখানোর জন্য যে আমার এই ডকুমেন্টটা আমি এত তারিখে তৈরি করছিলাম, সেই ডেট অ্যান্ড টাইম আমি তারিখ এবং সময় দুটো একসাথে বসাই দিতে পারি। যে আজকে কত তারিখ, আজকে 5 তারিখ 11টা 9, এটা আমি দিয়ে দিতে পারি। ডেট অ্যান্ড টাইমে যদি আমি ক্লিক করি, যে এখান থেকে আমরা দিতে পারি। জি, আপনার নেটের সমস্যা আছে। আমি কিন্তু আপনাদের সাথেই ফোনে জয়েন করছি আবার। আসলে কি সমস্যা আমার হয় নাকি না আপনাদের হয়, কিন্তু আমার ফোনে কিন্তু ক্লিয়ার আমি দেখতে পাই। হ্যাঁ, আমার নেটের সমস্যা আছে। এখান থেকে যে ডেট টাইম, শুধু টাইম দেওয়া যায়, ডেট আর টাইম দেওয়া যায়। যদি যে আজকে যে 5/2/2022 এটাতে যদি দিয়ে আপডেট অটোমেটিক্যালি দিয়ে রাখবো, তাহলে আপডেট অটো হইতে থাকবে। তারপরে আমরা এখান থেকে ওকে করব। ওকে করার সাথে সাথেই দেখবেন যে ডেট অ্যান্ড টাইমটা এখানে বসে গেছে। 5/2/2022 11:10, মানে 11টা বেজে 10 মিনিট 37 সেকেন্ড।
এই সময় আমি ডকুমেন্টটা তৈরি করছি। এই যে এইভাবে ডেট এবং সময় উল্লেখ করে দেওয়া যেতে পারে। ডেট এবং সময় দুইটা একসাথে উল্লেখ করে এখানে আমরা দিয়ে রাখতে পারি। এগুলো আসলে খুব একটা কাজে লাগে না, কিন্তু অনেক সময় যদি প্রয়োজন হয়ে যায় তখন কি করব, আমরা এটা কাজে লাগাবো। তাই শিখে রাখলাম আগে থেকে। সিগনেচার লাইনটা লাগেই না, ডেট অ্যান্ড টাইমটা লাগে মাঝে মাঝে। ডেট অ্যান্ড টাইমের উপরে ক্লিক করলেই হয়। এটা শুধুমাত্র সময় এবং তারিখ বসানোর জন্য কোনো ডকুমেন্টকে। জাস্ট এতটুকুই কিন্তু ছিল। এরপরে আমরা আসব, এরপরে যেটা আছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আসলে এটা চুরি করা। যারা গরিব আছে আমাদের মধ্যে, দেখবেন তো অনেকে আছে বাংলা খুঁজেই পায় না, তাদের জন্য আসলে এগুলা আমরা সিম্বলটা ইউজ করি। সিম্বল মানে প্রতীক। সিম্বলটা আমরা তাদের জন্য, তারাই ইউজ করে যারা অনেক গরিব, বাংলা লিখতে পারে না। আর শুধু বাংলার জন্যই বেশি ব্যবহার করা হয়, আদারওয়াইজ কোনো সিম্বল আসলে এখান থেকে আমরা ইউজ করতে পারি না বা লাগেও না। সিম্বলে আসবো। সিম্বলে আসলে এখানে অনেকগুলো অপশন দেখাবে, এগুলো হচ্ছে আসলে রিসেন্টলি ইউজ করা হয়েছে। তারপরে নিচে আছে মোর সিম্বল। মোর সিম্বলে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন ফন্ট নেম, ফন্ট, তারপরে সাবজেক্ট শো করে। এখানে ফন্ট, নর্মাল টেক্সট, তারপর সাবজেক্ট, কারেন্সি, সিম্বল। এখান থেকে আমি কিন্তু ফন্টটা চেঞ্জ করে বাংলা নিয়ে আসতে পারি। এখানেও সুতনি এমজে আছে, আমি যদি শুধু লিখে দিই সুতনি, বানান মনে হয় ভুল করছি। হ্যাঁ বলেন। কেন বের হয়ে যাচ্ছেন কেন? যান। আরে না, রাখ, যান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওয়েট করে। কথা তো বলবো, যেটা আনতে চাচ্ছে ওটা তো আসেই না।
এখন পর্যন্ত আমরা যেগুলা দেখছি বা শিখছি এগুলা কি মনে আছে একটুও? পারবো না? হ্যাঁ, এগুলো আসলে যখন আমরা প্র্যাকটিক্যালি শুরু করব দেখবেন যে তখন এগুলো আরও ভালো মনে হয়ে যাবে, দেখলেই মনে হয়ে যাবে যেগুলো তো করছিলাম, দেখছিলাম, তখন দেখবেন। আর যাদের বাসায় পিসি আছে, কবে থেকে যে হয় এইটা নিয়ে আমি কনফিউশনে আছি। আরে স্কুল কলেজের মতো হয়ে গেছে, ওপেন আর হবে না। যাদের যাদের বাসায় ঘুমানোর ইচ্ছা তারা খালি ঘুমাইবেন আর খাবেন দাবেন, আর কিছু করা লাগবে না। আর ভালো তো, এই শীতের মধ্যে বাইরে বের হওয়ার দরকার নেই, বিশেষ করে যারা হচ্ছে অনেক চিকুন, অনেক, হ্যাঁ যারা চিকুন আছে তাদের তো আরো যাওয়া উচিত না, কারণ এরা এমনি শীত নিয়ে ব্যস্ত থাকে। আসিফ না নাসিব? যারা অনেক চিকুন তাদের হচ্ছে আসলে এখন বের না হওয়াই উচিত। বাইরে অনেক ঠান্ডা তো, কি যে মেয়েরা চিকন, মেয়েরা অনেক চিকন। এই যে এখানে সিম্বলের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, এখানে বাংলা ইংলিশ সব আছে, কিন্তু আমি তো বাংলাটা খুঁজে পাইলাম না। এখান থেকে আপনি যে কোনো একটা সিম্বল আপনি ক্লিক করে নিতে পারেন। একটা আমরা দেখানোর ক্ষেত্রে একটা করি, যখন একটাতে আমি যেমন ডলার চিহ্নটাই দেখে ডলার চিহ্নতে ক্লিক করছি, সাথে সাথে এরা মার্কই হয়ে গেছে। মার্ক হওয়ার পরে যে নিচে আসলে ইনসার্ট লেখা, ইনসার্ট, আমি যদি ইনসার্টে ক্লিক করি এইটা হচ্ছে এই যে ডকুমেন্টের উপরে চলে আসবে, দেখেন পেজের উপরে চলে আসছে। আমি যতবার ইনসার্ট করবো ততবার আসবে। এভাবে আমরা আমাদের আছে প্রয়োজনীয়, আমাদের বেশি লাগে তো ইসে বাংলার ক্ষেত্রে, যে বাংলার যেগুলো আছে ওইগুলা বাংলাটা বেশি লাগে, কিন্তু বাংলাটা যে আসলে আসতেছে না কেন খুঁজেই পেলাম না। এভাবে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ইনসার্ট দিবেন, সাথে সাথে এই পেজে চলে আসবে। এটা হচ্ছে সিম্বল নেওয়া। আরও অনেক অপশন আছে, শর্টকাট বানানো, তারপরে এখান থেকে আরও বিভিন্নভাবে খুঁজে বের করা, এগুলো আমরা দেখবো। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো শর্টকাটটা, কারণ শর্টকাট আমি এখন দেখাই দিলাম, কিন্তু আপনি যদি পরে না পারেন তাই প্র্যাকটিক্যালি এটা করব। জাস্ট সিম্বল নেওয়াটা পারবেন, শুধু ক্লিক করবেন, ক্লিক করার পরেই ইনসার্ট দিলে পরে চলে আসবে, আর কিচ্ছু করা লাগবে না। এতটুকুই সিম্বলের এখানে। আর আমরা একটা প্রশ্ন বানাবো, এটা প্র্যাকটিক্যালি করলে মানে সব থেকে ভালো হয়। ইকুয়েশন থেকে আমাদের অনেক যোগ বিয়োগ গুণ ভাগ বা সূত্র আমরা লিখতে চাই, সেগুলো এখান থেকে আমরা পাই ইকুয়েশন থেকে। যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, কিন্তু ওই প্রশ্নটা বানানো যায়, a+b ইকুয়াল এই যেটা মন চায় সেটা। যেখানে অনেক সিম্বল দেওয়া আছে, এখান থেকে আমরা নিজের পছন্দ মতো সিম্বল বানাইতে পারি। সাড়ে এগারোটা এই এতটুকুই। আর আমাদের কিন্তু প্রায় আমরা অলমোস্ট ইনসার্টেড ক্লাসে এদিকে শেষ করে ফেললাম, শুধু বাকি রাখছি চার্ট আর ইকুয়েশন। চার্টটা কালকে ক্লাস হবে, ইকুয়েশনটাও আশা করি ইকুয়েশনটা এইভাবে না দেখায় সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস করবো আমরা।